সবাইকে 10 মিনিট স্কুলের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগতম। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামের ম্যাথ বিষয়ের এই ভিডিওতে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণের চতুর্থ পর্ব দেখব। অন্তরীকরণ এই চ্যাপ্টারটা আমরা চারটা ভাগে ভাগ করে তোমাদের বিভিন্ন বিষয়সমূহ আলোচনা করেছি। এবার এই চতুর্থ ক্লাসে আমরা মূলত অন্তরীকরণের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অন্তরীকরণের বা ডিফারেন্সিয়েশনের যেগুলো অ্যাপ্লিকেশনস আছে আমাদের সিলেবাসের আন্ডারে, সেই অ্যাপ্লিকেশনসগুলো যে অধ্যায়ে আছে সেই অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করব এবং সেই অধ্যায় থেকে যে বিভিন্ন রকম প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কিভাবে আমরা সলিউশন করতে পারি এবং একই সাথে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আলোচনা থাকবে আজকের এই লেকচারে। তাহলে চলো আমাদের এই লেকচারটি এখন শুরু করা যাক। তাহলে অন্তরীকরণের এই প্রয়োগের প্রথমে আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা স্পর্শকের সমীকরণ। অর্থাৎ আমাদের কিন্তু এই বইতে যে অন্তরীকরণ অধ্যায়ের একটা চ্যাপ্টারই আছে বা প্রশ্নমালা আছে যেখানে আমাদের বিভিন্ন ফাংশনের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয়। আচ্ছা, তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের জন্য আমরা প্রথমে যে টপিকটাতে চলে যাব, এটা কিন্তু একদম প্রথমে ডিফারেন্সিয়েশন যখন আমরা শুরু করেছিলাম লিমিট বা সীমা দিয়ে, তারপরে যখন অন্তরজের ইন্ট্রোডাকশনটা আসলো তখনই কিন্তু আমরা এই কনসেপ্টটা দেখেছি। ধরো এখানে আমরা একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটা অক্ষ অঙ্কন করলাম, তারপর সেই অক্ষে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা বক্ররেখা অঙ্কন করলাম। হ্যাঁ, এই ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনটা একটা সরলরেখাও নির্দেশ করতে পারে, একটা পরাবৃত্ত নির্দেশ করতে পারে, একটা বৃত্ত নির্দেশ করতে পারে, আবার একটা যে কোনো বক্ররেখাও বা পলিনোমিয়াল নির্দেশ করতে পারে। তাহলে এখন দেখো এখানে আমি যে এক্স অক্ষ, এটা মূল বিন্দু, এটা এক্স প্রাইম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম, এটা লিখে দিলাম। তাহলে এখন এখানে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, এই যে দেখো স্পর্শক যে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করবে বা স্পর্শ করবে, ঠিক আছে? মানে একটা কার্ভকে শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করলে বা ছেদ করলে তাকে আমরা স্পর্শক বলে থাকি। তাহলে এখন এই স্পর্শকের সমীকরণটা কত? এখন দেখো এই স্পর্শকটা যেহেতু একটা সরল রেখা, ঠিক আছে, এই স্পর্শকটা যেহেতু একটা সরলরেখা, আমরা একটা সরলরেখার সমীকরণ জানি y ইকুয়ালস টু mx প্লাস c, শেষ। এবং একটা সরলরেখার সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের দুইটা শর্ত প্রয়োজন পড়ে, ঠিক আছে? এটা কিন্তু আমরা সরলরেখা অধ্যায়ের আলোচনা থেকে জানি ইতোমধ্যে। তাহলে দেখো আমাদের যদি এই স্পর্শকটা সমীকরণ নির্ণয় করতে হলে দুইটা শর্তের প্রয়োজন হয়, তাহলে এই অন্তরীকরণের মাধ্যমে আমরা কিভাবে তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করি? আমরা জানি ইতোমধ্যে অন্তরজ বা ডিওয়াই ডিএক্স এটার জ্যামিতিক ব্যাখ্যা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। ধরো এই স্পর্শকটার ঢাল যদি এম হয়, তাহলে সেই ঢালটা এই ডিওয়াই ডিএক্স, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স হলে ডিওয়াই ডিএক্স দিয়ে এই বিন্দুতে, এই একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুতে এই নির্দিষ্ট বিন্দু, ধরো এটা x1 y1 বিন্দু, এই বিন্দুটা বসিয়ে দিই, তাহলে আমরা ঢাল পাবো, ঠিক আছে? সেই স্পর্শকের ঢাল পাবো। তাহলে এখন দেখো, তাহলে স্পর্শকের সমীকরণের এই ঢালটা কিন্তু আমরা ডিওয়াই ডিএক্স একটা নির্দিষ্ট বিন্দুতে, ধরো x1, y1 এটা দিয়ে নির্ণয় করে ফেললাম। এবং আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত দেখো, আমি কিন্তু বলে দিচ্ছি স্পর্শকটা x1 y1 বিন্দুগামী, তাহলে সেই এটা 2 নম্বর শর্ত। সেই 2 নম্বর শর্তটা এখানে বসিয়ে আমরা c এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এভাবে মূলত আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করে থাকি। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল ম্যাথের মাধ্যমে এই প্রবলেমটা সলিউশন করি। এখানে দেখো আমাদের একটা বক্ররেখা সমীকরণ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7। আচ্ছা, অর্থাৎ এখানে আমার একটা বক্ররেখা সমীকরণ দিয়েছে এবং বলেছে যে -4,3 বিন্দুতে এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, ঠিক আছে? তাহলে দেখো এই বক্ররেখাটা যদি ধরো এইটার ছবি কিরকম হবে, এটা নির্দিষ্ট কোনো ছবি নেই, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7, এটা একটা তোমার হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? অধিবৃত্ত, এটা আমরা কনিক্স চ্যাপ্টার থেকে আশা করি এখন তোমরা জেনেছো সবাই, অধিবৃত্তের সমীকরণ। তাহলে এটা এরকম ধরো একটা অধিবৃত্ত, এরকম একটা অধিবৃত্ত থাকবে। তাহলে এটা -4,3, এই যে ধরো এরকম -4,3 এই বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম,
এই স্পর্শকটার সমীকরণ কত এটা নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে দেখো এই স্পর্শকটা যদি সমীকরণ নির্ণয় করতে যাই, আমরা মনে করি যে স্পর্শকটার সমীকরণ হচ্ছে y মাইনাস y1, এই যে x1 y1 এখানে দেয়া আছে, হ্যাঁ, -4 এটা হচ্ছে x1 আর 3 হচ্ছে y1, তাহলে y মাইনাস y1 মানে 3 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, তাহলে x মাইনাস x1, x1 হচ্ছে -4, তাহলে -4 এটা হচ্ছে আমার সমীকরণ, ঠিক আছে? বক্ররেখা সমীকরণ। বক্ররেখা সমীকরণের যেই স্পর্শকটা সেটা সমীকরণ, যে স্পর্শকটা -4, 3 বিন্দুগামী। এখন আমার ঢাল নির্ণয় করতে হবে, তাহলে ঢাল নির্ণয় করে এখানে বসিয়ে দিলেই কিন্তু আমরা এই স্পর্শকটা সমীকরণ পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো এখন এখানে আমরা যদি এখন এই বক্ররেখাটার হচ্ছে ঢাল নির্ণয় করতে চাই এই বিন্দুতে, তাহলে কি করব? প্রথমে আমরা dy dx বের করব। তাহলে দেখো এখানে dy dx বের করার জন্য আমরা যদি বলি x স্কয়ারকে x এর সাপেক্ষে ফার্স্টে অন্তরীকরণ করব, ঠিক আছে? মাইনাস x এর সাপেক্ষে y স্কয়ারকে অন্তরীকরণ করব ইকুয়ালস টু x এর সাপেক্ষে 7কে অন্তরীকরণ করব। হ্যাঁ, পুরোটার উপর আমি x এর সাপেক্ষে অন্তরজ সহগ লিখে ফেললাম। এখন দেখো x স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x মাইনাস y স্কয়ারের অন্তরজ হচ্ছে y স্কয়ারকে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই চেইন রুল ব্যবহার করব। তাহলে প্রথমে y স্কয়ারকে x স্কয়ার ধরব, তাহলে 2y ইন্টু যাকে x ধরেছি, এখানে y কে x ধরেছি, তার ডিফারেন্সিয়েশন, তাহলে dy dx, ঠিক আছে? ওকে, এটা হয়ে গেল সমান ddx অফ 7, একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি এটার উত্তর হয় 0। শেষ। তাহলে এখন আমরা যদি এখানে dy dx এর ভ্যালু বের করতে চাই, dy dx দেখো এটা এদিকে নিয়ে গেলে তোমার হবে 2x বাই 2y, অর্থাৎ শুধুমাত্র x বাই y হবে dy dx এর ভ্যালু। তাহলে এখন দেখো আমাদের dy dx মানে কিন্তু y ইকুয়ালস টু f of x ফাংশনের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এর অর্থাৎ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল সবসময় এই সমীকরণটা মেনে চলবে। কিন্তু আমাদের এখানে কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এখন আমরা যদি বলি dy dx at -4, 3 পয়েন্ট, ঠিক আছে? মানে ওই বিন্দুতে dy dx এর ভ্যালু কত? দেখো এখানে কত, x বাই y, তাহলে x হচ্ছে -4 ডিভাইডেড বাই y, y হচ্ছে এখানে +3, তাহলে এটা হচ্ছে আমার m বা ঢালের মান। তাহলে এখন এই m এর মানটা যদি আমি এখন এই সমীকরণে বসিয়ে দিই, এই সমীকরণে বসিয়ে দিলে হয় দেখো y - 3 সমান m এর ভ্যালু হচ্ছে -4/3 ইন্টু x + 4। শেষ। তাহলে এখন যদি আমরা একটু 3 দিয়ে গুণ করে হিসাব করি, 3y - 3 সমান -4x - 16, তাহলে সবগুলো একত্রে লিখলে এখন হবে 4x + 3y -3 আর +16 এদিকে নিয়ে আসলে হবে +13 সমান 0। শেষ। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই স্পর্শকের সমীকরণ, যে স্পর্শকটা হচ্ছে x² - y² সমান 7, এই অধিবৃত্তটাকে স্পর্শ করে -4, 3 বিন্দুতে। ঠিক আছে, হয়ে গেল। শেষ। এইভাবে আমরা আমাদের মূলত স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে। এবং দেখো এই স্পর্শকের সমীকরণ নির্ণয়ে কিন্তু আমরা অন্তরীকরণে সাহায্য করলাম বা ব্যবহার করলাম, তাই এটা হচ্ছে অন্তরীকরণের প্রয়োগের একটি উদাহরণ। আচ্ছা, তারপরে দেখো এখন যদি আমরা নেক্সট টপিকে চলে আসি, যে স্পর্শকের সাথে রিলেটেড আরেকটা টপিক হচ্ছে অভিলম্ব। অভিলম্ব হচ্ছে একটা বিন্দুতে যে স্পর্শকের সাথে যে লম্ব থাকে তাকে অভিলম্ব বলে। এখন এই অভিলম্বের সমীকরণ আমরা কিভাবে বের করব? ধরো এখানে ওই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে একই x1 y1। এখন দেখো আগের বার আমরা স্পর্শকের সমীকরণ কিভাবে বের করেছিলাম? y - y1 সমান dy dx at x1, y1 মানে এটা ঢাল ইন্টু x - x1, এই সমীকরণটা ব্যবহার করেছিলাম। ঠিক আছে, স্পর্শক নির্ণয়ের জন্য গত অঙ্কেই আমরা এটা ব্যবহার করলাম। এখন এটার উপর যেহেতু লম্ব রেখা বা অভিলম্বের সমীকরণ বের করতে হবে, আমরা জানি যে দুইটা লম্ব রেখার ঢালের গুণফল হয় -1। তাহলে দেখো স্পর্শকের ঢাল যদি dy dx হয়, তাহলে অভিলম্বের ঢাল হচ্ছে 1/-1/dy dx, এটা হচ্ছে অভিলম্বের ঢাল। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বলি এই একটা নির্দিষ্ট বিন্দুতে y = f of x ফাংশনের উপর অভিলম্বের সমীকরণটা কি, তখন সেটা হবে দেখো y - y1 এই ঢালটা হবে -1/dy dx at x1, y1
তারপরে হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, শেষ। তাহলে একই জাস্ট স্পর্শকের মতোই আমরা বের করতে পারবো, শুধুমাত্র এখানে স্লোপটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটাও করা যায়। আবার আরেকটা নিয়ম হচ্ছে যে এত কিছু মনে রাখতে না চাইলে তোমরা এটাও অনুসরণ করতে পারো যে প্রথমে স্পর্শকের সমীকরণ বের করবা, তারপর স্পর্শকের হচ্ছে সমীকরণ থেকে স্পর্শকের উপর লম্ব, ঠিক আছে, স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ, তারপরে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করলেই সেটা অভিলম্ব সমীকরণ হয়ে যাবে। দুইভাবে করলেই একই উত্তর পাবো। তাহলে চলো আমরা একটা অভিলম্বের নির্ণয়ের অঙ্ক করে আসি। এখানে বলেছে যে ওয়াই স্কয়ার সমান 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই বক্ররেখা, এটা কি টাইপের বক্ররেখা? কনিক্স চ্যাপ্টার থেকে আমরা শিখেছি এটা হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এই পরাবৃত্তের 5,4 বিন্দুতে একটা অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে বিন্দুটা দিয়ে দিয়েছে, তাহলে অভিলম্বের সমীকরণ কত হবে? y মাইনাস ওয়াই ওয়ান। এখানে দেখো y1 হচ্ছে তোমার 4 এবং x1 হচ্ছে এখানে 5,4 বিন্দু যেহেতু, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান মানে y মাইনাস 4 সমান m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে এখানে 5। আচ্ছা, এখানে এই এমটা কত হবে? এই এমটা হচ্ছে আমরা জানি এই এমটা হবে হচ্ছে -1/d/dx, ঠিক আছে। এটা অ্যাট ওই নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে। এখানে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে 5,4। তাহলে আমরা এখন চলো এটা d/dx নির্ণয় করি, ঠিক আছে। আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো ওয়াই স্কোয়ারকে করলে হয় টয়েস y ইন্টু d/dx, হ্যাঁ, এটা কত এই কিছুক্ষণ আগে করলাম, সমান 4 ঠিক থাকবে, এক্সে করলে হয় 1, 1কে করলে হয় ডিফারেন্সিয়েশন 0, শেষ। তাহলে এদিকে থাকবে শুধুমাত্র 4। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা d/dx এর ভ্যালুটা যদি বের করি, d/dx এর ভ্যালুটা হচ্ছে 4/2y, তাহলে 2 কাটলে হয় 2/y, এটা থাকলো শুধুমাত্র, ঠিক আছে। তাহলে d/dx অ্যাট হচ্ছে কত? 5,4, এই বিন্দুতে d/dx এর ভ্যালু কত? 2 এখানে y এর ভ্যালু 4, তাহলে 4 বা এখানে আসলো কত? হাফ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখন দেখো আমাদের এখানে এই ভ্যালুটা যদি বসিয়ে দিই -1/হাফ, এটা ক্যালকুলেশন করলে হবে -2, এই যে 2টা উপরে উঠে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এই y মাইনাস 4 ইকুয়ালস টু এম মানে হচ্ছে -2, ঠিক আছে, -2 ইন্টু এক্স মাইনাস 5, এটা আমরা নির্ণয় করে ফেললাম, ঠিক আছে, শেষ। তাহলে এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি, y মাইনাস 4 সমান -2x মাইনাস প্লাস 10, তাহলে একদিকে নিয়ে আসলে হয় 2x প্লাস y, -4 আর -10 মিলে হয় -14 সমান 0, শেষ। এটাই হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স মাইনাস 1 বক্ররেখার এই নির্দিষ্ট বিন্দু 5,4 অভিলম্বের সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো অভিলম্বের সমীকরণ আমরা এভাবে সরাসরিও নির্ণয় করতে পারি, ঢালটা নির্ণয় করে স্পর্শকের মতো, শুধুমাত্র ঢাল এখানে কত হবে? -1/d/dx অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট, ঠিক আছে। এভাবেও করতে পারি, অথবা আমরা সরাসরি প্রথমে স্পর্শক নির্ণয় করব, তারপর স্পর্শকের লম্বরেখা সমীকরণ যেভাবে করি, ওই যে এক্স এর সহগ, যেমন ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 রেখার লম্বরেখা হবে কত? bx মাইনাস ay প্লাস k সমান 0, এভাবেও করতে পারি, সমস্যা নেই। মানে এই যে এক্স আর ওয়াই সহগ পরিবর্তন করে মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ সংক্রান্ত প্রবলেমের আলোচনা। তাহলে চলো এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকে হচ্ছে আমরা বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের প্রবলেম সম্পর্কিত আলোচনা করব। যেমন ধরো এখানে আমাদের একটা বক্ররেখার সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেই বিন্দুগুলো নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলে দিয়েছে দেখো এই বক্ররেখার স্পর্শকগুলা যে সকল বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো এই বক্ররেখাটা যদি এরকম একটা ছবি হয়, তাহলে এই যে এই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুগুলো আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমাদের বিন্দুগুলো নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল মানে তার ঢাল কত হয়? এক্স অক্ষের সমান্তরাল মানে তার ঢাল হচ্ছে 0, কারণ tan 0 ডিগ্রির ভ্যালু 0, মানে এক্স এর সাথে যদি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে তার ঢালও হবে 0। তাহলে এক্স এর সমান্তরাল মানে এক্স এর সাথে 0 ডিগ্রি কোণ, অর্থাৎ ঢালও
0, ঠিক আছে? শেষ। তাহলে আমাদেরকে এই বিন্দুগুলো নির্ণয় করতে হবে কিভাবে, যে এই বক্ররেখার যেসব স্পর্শকের ঢাল 0 সেই বিন্দুগুলাই আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটার যদি আমি এখন স্পর্শকের ঢাল বের করি, অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করি, তাহলে দেখো ওয়াই কিউবকে করলে হয় 3y স্কোয়ার, তারপরে হয় ডিওয়াই ডিএক্স সমান, তারপর এক্স স্কোয়ার, এটাকে দেখো গুণ করলে হয় 2ax স্কোয়ার, তাহলে 2ax স্কোয়ারকে করলে হয় 2x মাইনাস এখানে দেখো এক্স কিউব করলে হয় 3x স্কোয়ার, ঠিক আছে? হয়ে গেল, শেষ। তাহলে এখন শুধুমাত্র ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত? শুধুমাত্র ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে দেখো এটা 4ax মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে এইটা 3y স্কোয়ার, এটা ভাগ হয়ে যাবে। এখন দেখো আমরা জানি যে সমস্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তার ঢাল 0, তাহলে এটার ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এটা 0 করে দিলে দেখো 4ax মাইনাস 3x স্কোয়ার সমান 0, আর গুণ করে আসলো। তারপরে এখন যদি আমি x কমন নিই, ঠিক আছে, x কমন নিলে হয় 4a মাইনাস 3x, ঠিক আছে, সমান 0। তাহলে x এর ভ্যালু একটা ভ্যালু হলো 0, আরেকটা ভ্যালু হলো কত? x এর আরেকটা ভ্যালু হচ্ছে তোমার 4a/3, ঠিক আছে? এইভাবে আমরা পাই। তাহলে দেখো এখানে কিন্তু আমরা x এর দুইটা ভ্যালু পেলাম, অর্থাৎ দেখো আমরা যদি x এর ভ্যালু এটা হয়, অর্থাৎ বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে দেখো যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল তার x একটা 0 হবে আর একটার 4a/3 হবে। তাহলে x যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কিভাবে পাবো? y এর ভ্যালু দেখো এই যে এখানে সমীকরণে যদি আমি বসিয়ে দিই y কিউব সমান x এর ভ্যালু 0, তাহলে y কিউবের ভ্যালুও 0, y এর ভ্যালু 0, তাহলে 0,0 এটা একটা বিন্দু, অর্থাৎ মূল বিন্দু এমন একটা বিন্দু যে মূল বিন্দুটাতে এটা স্পর্শক আঁকলে এটা x অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা, তারপরে আমরা যদি x এর আরেকটা ভ্যালু x = 4a/3 এটা সেই সমীকরণে ব্যবহার করি, তাহলে আসে দেখো y কিউব সমান x স্কোয়ার মানে 4a/3 হোল স্কোয়ার, ঠিক আছে? তারপরে 2a মাইনাস x মানে 4a/3 এটা বসিয়ে দিলাম, শেষ। তাহলে y কিউবের ভ্যালু কত আসলো? y কিউবের ভ্যালু হচ্ছে এটা দেখো এটা স্কোয়ার করে দিলে হয় 16a স্কোয়ার বাই 9, আর ভিতরে থাকে হচ্ছে টয়েস a মাইনাস 4a/3, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এখন আমরা যদি এটা গুণ করে দিই, দেখো 16 আর 2 গুণ করলে হয় 32, a স্কোয়ার আর a গুণ করলে হয় a কিউব, 32a কিউব বাই এখানে হয় 9, আর মাইনাস এটা দেখো 16 আর 4 গুণ করলে হয় 64, a আর a স্কোয়ার গুণ করলে হয় a কিউব ডিভাইডেড বাই এই যে 9 আর 3 গুণ করলে কত হয়? 9 আর 3 গুণ করলে হয় 27, এটা হয়ে গেল। তাহলে আমরা যদি এখন এটা ক্যালকুলেটরের সাহায্যে খুব কুইকলি এর বিয়োগটা করে ফেলি, 32/9 থেকে 64/27 বিয়োগ করে ফেলি। এই যে দেখো 32/9 মাইনাস 64/32/9, তারপরে এখানে দিয়ে মাইনাস 64/27 এটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে দেখো 32/27 হয়, ঠিক আছে? তাহলে আমরা 32/27 a কিউব এখানে লিখে ফেললাম। তাহলে দেখো এখানে যদি আমরা বলি যে y কিউব হচ্ছে 32/27 a কিউবের সমান, তাহলে এখানে y এর ভ্যালু কত হবে? এখানে কিউব করতে হলে আমরা যেটা করতে পারি, দেখো a কিউব আর 27কে কিন্তু লেখা যায়, দেখো মানে এখানে যদি আমি লিখি একটু ভেঙে, 27কে কিন্তু 3 কিউব লেখা যায়, ঠিক আছে? আর এই 32কে যদি আমি লিখি হচ্ছে 4 × 8, এই 8কে কিন্তু আবার 2 কিউব লেখা যায়, ঠিক আছে? তাহলে দেখো y এর ভ্যালু আমার কিন্তু আসছে কিউবিক রুট অফ 4 টু a/3, ঠিক আছে? এটা হয়ে গেল, শেষ। তাহলে আরেকটা বিন্দু কত? আরেকটা বিন্দু পেয়ে গেলাম যে x এর ভ্যালু যদি 4a/3 হয়, y এর ভ্যালু হবে হচ্ছে 2 কিউবিক রুট অফ 4 a/3, ঠিক আছে? শেষ। এটা আরেকটা বিন্দু। তাহলে 0 0 একটা বিন্দু আর এইটা আরেকটা বিন্দু, এই দুইটা বিন্দুতে হচ্ছে আমি যদি এই দুইটা বিন্দুতে এই বক্ররেখার উপর যে স্পর্শকগুলো আঁকবো সেগুলো x অক্ষের সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। দেখো এই প্রবলেমটা কিন্তু সহজ মানে থিওরিটিক্যালি, কিন্তু দেখো এটার সলিউশন প্রসেসে এই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলোর আসার কারণে কিন্তু এটি
একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। কাজেই এটা কিন্তু খুবই সাবধানতার সাথে ক্যালকুলেটরের সাহায্য নিয়েই ক্যালকুলেশন করা উত্তম। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক এরকম সিমিলার। এখানে আরেকটা ফাংশন দিয়েছে, বক্ররেখা দিয়েছে y = x² প্লাস √1 - x²। এখন বলেছে যে এই বক্ররেখা যে সমস্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের উপর লম্ব। দেখো গত প্রবলেমে x অক্ষের সমান্তরাল বলা হয়েছিল। x অক্ষের সমান্তরাল বলার কারণে দেখো x অক্ষের সমান্তরাল মানে এটার ঢাল কত? ঢাল 0। কিন্তু এখন বলেছে দেখো x অক্ষের উপর লম্ব অর্থাৎ y অক্ষের সমান্তরাল, অর্থাৎ দেখো এখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং তাহলে ঢাল কত হবে? ঢাল হচ্ছে tan 90 এবং tan 90 এর ভ্যালু হচ্ছে কি অসংজ্ঞায়িত আমরা জানি, বা 1/0। ঠিক আছে, তাহলে দেখো এখানে ঢালের মান বা dy/dx এর মান 1/0 ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখন এখানে হচ্ছে সেই বিন্দুগুলো বের করতে চাই, প্রথমে dy/dx বের করি। দেখো একদম y = দেওয়া আছে, তাহলে dy/dx হচ্ছে = x²। x² এর ডিফারেন্সিয়েশন 2x প্লাস √1 - x²। তাহলে √ সামথিং, এটার ডিফারেন্সিয়েশন 1/2 √ সামথিং। হ্যাঁ, এখন যাকে x ধরেছি মানে 1 - x² কে x ধরেছিলাম, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0 আর x² কে করলে হয় 2x। শেষ। তাহলে এখন একটু ক্যালকুলেশন করলে হয় 2x, এই 2 আর এই 2 কাটা, মাইনাস আর প্লাসে মাইনাস x/√1 - x²। এখন আমরা জানি যেহেতু এই বক্ররেখার যে সকল বিন্দু নির্ণয় করতে বসে তাদের উপর অঙ্কিত স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাহলে তাদের ঢাল কত হবে? এই যে ঢাল dy/dx এর ভ্যালু হবে কত? 1/0। ঠিক আছে, 1/0। তাহলে এখানে 1/0 বসালে আমরা হচ্ছে কিভাবে পাবো? তাহলে এখানে যদি আমরা একটা লসাগু করে নিই √1 - x², তাহলে এখানে হবে 2x √1 - x² মাইনাস x সমান 1/0। তাহলে এখানে আমি যদি এখন আর গুণন করি শুধু থাকবে √1 - x² সমান 0। তারপরে দেখো 1 - x² সমান 0, এখানে বর্গ করে ফেললাম। তারপরে যদি এইদিকে নিয়ে আসি, তারপরে হচ্ছে x² সমান 1, তাহলে x সমান হচ্ছে +-1 হয়ে গেল। তাহলে দেখো আমরা এখানে x এর দুটো মান পেলাম। এই দুটো মানের জন্য y এর মান কত? এখন চলো এখান থেকে আমরা বের করি। তাহলে y এর মান যদি আমি x এর মান যদি +1 দিই, +1 দিলে y সমান 1² প্লাস √1 - 1²। ঠিক আছে, তাহলে এটা কত আসে? 1 প্লাস √0 মানে 0, মানে শুধু 1 থাকলে, তাহলে 1, 1 এটা একটা বিন্দু। ঠিক আছে, এটা একটা বিন্দু। তারপর এখন x যদি -1 দিই, x সমান যদি -1 দিই, y এর ভ্যালু কত? -1² প্লাস √1 - -1² শেষ। এটাও 0, তাহলে এখানেও থাকলো 1। তাহলে -1, 1 এটাও কিন্তু একটা বিন্দু, যেই বিন্দুতে এই বক্ররেখার উপর অঙ্কিত স্পর্শক x অক্ষের উপর লম্ব হবে। তাহলে এভাবে দেখো আমরা সেম প্রবলেমই জাস্ট সলিউশন করে ফেললাম। শুধুমাত্র আমরা দেখলাম যে x অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে ঢাল 1/0 হবে বা অসংজ্ঞায়িত হবে, আর যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল 0 হবে। এভাবে আমরা বিন্দুগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এবার চলো আমরা অন্তরীকরণের প্রয়োগ সংক্রান্ত কিছু প্রবলেম দেখি। এখানে আমাদের হচ্ছে বিভিন্ন সিচুয়েশন দেওয়া হবে বা বিভিন্ন চলক এর সাথে পরিচিত করা দেওয়া হবে। সেই চলকের পরিচয় থেকে কিন্তু আমাদেরকে অন্তরীকরণের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে দেখো এখানে বলেছে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, তবে দেখাও যে মানে ক্ষেত্রফল বাড়ছে একই রেটে সময়ের সাথে, তাহলে দেখাও যে তার পরিসীমা ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে বাড়ছে। ঠিক আছে, এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে পরিসীমা ব্যস্ত অনুপাতে বাড়ছে, এটা আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করব? এখানে আমরা যদি বলি যে একটা বৃত্তের ক্ষেত্রফল ধরো a, হ্যাঁ, এই বৃত্তের ক্ষেত্রফল, এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, এটার ব্যাসার্ধ ধরো r, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। ঠিক আছে, আর একটা বৃত্তের পরিধি বা পেরিমিটার যদি ধরি সেটাকে বলা হয় p = 2πr এই সূত্র অনুসারে। এখন দেখো আমাদের যেহেতু বৃত্তের ক্ষেত্রফল এবং পরিসীমা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, কারণ দেখো এখানে যেহেতু বলেছে যে বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়লে পরিসীমাও ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে, অর্থাৎ
ক্ষেত্রফলের বাড়ার সাথে সাথে পরিসীমা যে বৃদ্ধির সেই অনুপাতটা হচ্ছে আমাদেরকে একটু প্রকাশ করতে হবে। তাহলে এখন দেখো আমরা কিভাবে এই ক্ষেত্রফল এবং পরিধিকে একত্রে একটা সম্পর্ক বা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো তো এখানে যদি আমি বলি যে হচ্ছে a সমান পাই স্কোয়ার আর স্কোয়ার বাই পাই, ঠিক আছে, এটা যদি আমি লিখি তাহলে দেখো আবার যদি এখানে দেখো একই ভ্যালু থাকে, আবার এখানে যদি আমি একটা 4 গুণ করে নিচে 4 দিয়ে ভাগ করি তাও কোনো সমস্যা নেই। এখন দেখো তো 4 পাই স্কোয়ার আর স্কোয়ারকে আমরা পি স্কোয়ার লিখতে পারি ডিভাইডেড বাই এখানে থাকছে 4 পাই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a সমান হচ্ছে 1/4 পাই ইন্টু পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল এবং পরিসীমার মধ্যে একটা সম্পর্ক বৃত্তের। তাহলে এখন বলেছে যে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্রফল যদি সময়ের সাথে এই সমহারে বাড়ে মানে সময়ের সাথে বাড়ে, আমি যদি এখানে এ টি দিয়ে এগুলোকে এই সমীকরণকে অন্তরীকরণ করি তাহলে ডিএ বাই ডিটি, ঠিক আছে, ইকুয়ালস টু 1/4 পাই একটা কনস্ট্যান্ট। তারপর দেখো পি স্কোয়ারকে যদি আমি টি এর সাপেক্ষে করি, পিওতে একটা ভ্যারিয়েবল, তাহলে পি স্কোয়ারকে করলে হয় 2p ইন্টু যাকে এক্স ধরেছিলাম মানে এ ধরেছিলাম তাহলে ডিপি বাই ডিটি, ঠিক আছে, এভাবে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এটা হলো, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি লিখি যে হচ্ছে দেখো ডিপি বাই ডিটি, এটার ভ্যালু কত, এই যে ডিপি বাই পরিসীমা তার ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে বাড়ে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পরিসীমা বৃদ্ধির হার ডিপি বাই ডিটি এটা ইকুয়ালস টু হচ্ছে এই 4 পাইটা ওদিকে চলে যাবে দিয়ে 4 পাই বাই টয়েস পি, ঠিক আছে, ডিএ বাই ডিটি। তাহলে দেখো পি এর ভ্যালু এখানে 4 পাই বাই টয়েস, পি এর ভ্যালু কি টয়েস পাই আর সমান, ঠিক আছে, পরিসীমা হচ্ছে টয়েস পাই আর। তাহলে এখানে আমি টয়েস পাই আর বসালাম, তারপর এখানে ডিএ বাই ডিটি বসালাম। এখানে দেখো পাই পাই কাটা, 2 আর 2 4, 4 4 কাটা, থাকলো শুধুমাত্র 1 বাই আর ডিএ বাই ডিটি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিপি বাই ডিটির ভ্যালু। তাহলে এখন দেখো ডিএ বাই ডিটির বেলায় যেটা বলেছে যে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে অর্থাৎ ডিএ বাই ডিটির ভ্যালু সবসময় সেম হবে বা কনস্ট্যান্ট হবে, তাহলে এটা যদি একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি ডিপি বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর, অর্থাৎ পরিসীমা ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে বাড়ে, ঠিক আছে, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই প্রমাণ। তাহলে দেখো এই সকল প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র যে জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং বা মনে রাখতে হবে যেটা হচ্ছে যে এরকম কিন্তু অসংখ্য প্রবলেম ক্রিয়েট করে দেওয়া যেতে পারে যেগুলোতে আমাদের এই ডিফারেন্সিয়েশনের সাহায্যে বিভিন্ন প্রমাণ করতে বলতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা ট্যাকটিক্স হবে সেটা হচ্ছে যে আমাদের কোন কোন কোয়ান্টিটি দেওয়া আছে সেগুলোর মধ্যে এবং যা নির্ণয় করতে হবে তাদের পারস্পরিক একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। এখানে যেহেতু বলেছে ক্ষেত্রফলের হার আর পরিসীমা বৃদ্ধির হার এই দুটোর মধ্যে একটা সম্পর্ক লাগবে, এর মধ্যে এই সম্পর্কটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে ওই সম্পর্কটা কেমন হয় এটা বের করতে বলেছে। তাই আমাদেরকে প্রথমেই ক্ষেত্রফল এবং পরিসীমার এই বেসিক সূত্র থেকে তাদের মধ্যে একটা সম্পর্ক বের করতে হলো, তারপরে সেটার সাহায্যে আমরা খুব সহজে এই জিনিসটা বের করে ফেললাম যে ডিএ বাই ডিটি সমহারে মানে কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না, তাহলে ডিপি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর, অর্থাৎ যেটা প্রশ্নে চেয়েছিল সেটাই আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে দেখি আমরা অন্তরীকরণের আরেকটি প্রয়োগ। এখানে বলেছে যে সাবানের পানিতে বুদবুদের আয়তন বৃদ্ধির হার। ওকে, তাহলে সাবানের পানিতে বুদবুদের আয়তন, তাহলে সাবানের পানিতে যে বুদবুদ বা বাবল ক্রিয়েট হয় সে বাবল হচ্ছে সাধারণত একটা গোলক আকৃতির হয়ে থাকে, ঠিক আছে, এটা 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট। আচ্ছা, তাহলে বুদবুদের আয়তন বৃদ্ধির হার, এখন আমরা জানি গোলকের আয়তন কত, গোলকের আয়তন ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। আচ্ছা, এই তাহলে বৃদ্ধির হার তার ব্যাসার্ধ বৃদ্ধির হারের 4 পাই আর স্কোয়ার গুণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো ব্যাসার্ধ বৃদ্ধি, ব্যাসার্ধ মানে আর, তাহলে দেখো আমাদেরকে বলেছে যে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে বুদবুদের আয়তন বৃদ্ধির হার, তাহলে ভি ইকুয়ালস টু আমরা জানি 4/3 পাই আর কিউব, এখানে ভি একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবল। এখন এদেরকে আমরা হচ্ছে হার যেহেতু মানে কি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আয়তন বৃদ্ধির হার কত, ডি ভি বাই ডিটি, ঠিক আছে, শেষ, ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম ইকুয়ালস টু, তাহলে এখন এখানে 4/3 পাই তো কনস্ট্যান্ট, তাহলে ডিডিটি অফ আর কিউব,
এটা দিতে হবে, ঠিক আছে। এখন দেখো আর তো একটা ভ্যারিয়েবল, তাহলে আরকে মনে মনে প্রথমে টি চিন্তা করি, তাহলে 4/3 পাই, তাহলে 3r² হলো। এখন কাকে টি ভেবেছিলাম? আরকে, ঠিক আছে। তাহলে তার ডিফারেন্সিয়েশন মানে dr/dt। এই dr/dtটা কি? dr/dt কিন্তু ব্যাসার্ধ বৃদ্ধির হার, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমি এখন গুণ করি, ঠিক আছে, এখানে যদি আমরা এখন গুণ করি, এখানে এই যে 3 আর 3 কাটাকাটি থাকলো শুধু 4πr², ঠিক আছে, 4πr² dr/dt। তাহলে দেখো তো এই যে dv/dt বা আয়তন পরিবর্তনের হার 4πr² ইন্টু dr/dt বা ব্যাসার্ধের পরিবর্তনের হার। সুতরাং এটা আমাদের প্রমাণ হয়ে গেল যে সাবানের পানির এই বুদবুদ বা বাবলের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধের বৃদ্ধির হারের 4πr² গুণ বড়, ঠিক আছে। যে 4πr² টার্মটা দিয়ে গুণ হয়ে যাচ্ছে, শেষ। তাহলে দেখো এই প্রবলেমটাও কিন্তু দেখো একটা সিমিলার প্রবলেম, যেখানে কিন্তু আমাদের বেসিক্যালি প্রথমে আমরা চিন্তা করলাম যে আমাদের কি কি ভ্যারিয়েবল আছে। এখানে ভ্যারিয়েবল হচ্ছে আয়তন আর ব্যাসার্ধ, তারপর তাদের মধ্যে সম্পর্ক বের করলাম। v = 4/3 πr³ একটা গোলকের ক্ষেত্রে, এটা আমরা সকলেই জানি। এই বেসিকটা থেকে তখন আমরা যেহেতু হার চেয়েছে মানে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে হার আমরা বের করলাম। এখানে প্রথমে dv/dt সরাসরি হলো, তারপর আর যেহেতু আরেকটা ভেরিয়েবল, ঠিক আছে, কারণ যেটা হচ্ছে সাবানের বুদবুদ প্রথমে বড় থাকে, আস্তে আস্তে সেটা চুপসাতে থাকে, বা যদি পানির নিচ থেকে উপরে উঠতে থাকে তখন সেটা কিন্তু আস্তে আস্তে আয়তনে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। তাহলে অর্থাৎ তার ব্যাসার্ধ কিন্তু পরিবর্তন হয়, এটা ভ্যারিয়েবল। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম আমরা সেই চেইন রুলের সাহায্যে, যে r³ প্রথমে আরকে টি চিন্তা করি, তাহলে 3r² ইন্টু যাকে টি ভেবেছিলাম আরকে, তার ডিফারেন্সিয়েশন হতো dr/dt, শেষ। তাহলে এইভাবে দেখলাম আমরা প্রমাণটা সম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা, তারপরে চলো আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটা হচ্ছে ফাংশনের লঘুমান এবং গুরুমান নির্ণয়। গুরুমান হচ্ছে যেটা হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান, এবং লঘুমান বলতে বোঝায় যে ফাংশনের সর্বনিম্ন মান, ঠিক আছে। এই সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় কিভাবে করতে হয় এটা তোমরা ইতোমধ্যে উচ্চ মাধ্যমিকে শিখেছো, তাও আমরা একটু এক ঝলকে অ্যালগরিদম বা স্টেপ ওয়াইজ এটা বলে দিই। সেটা হচ্ছে প্রথমেই ফাংশনের গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে যে টপিকটা আসে সেটা হচ্ছে যে ফাংশনের গুরুমান এবং লঘুমান সবসময় একটা চরম বিন্দুতে থাকে। চরম বিন্দু বা এটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বা অনেক সময় সহজ বাংলায় আমরা টার্নিং পয়েন্ট বলতে পারি। দেখো এখানে এই ফাংশনের এই যে পয়েন্টগুলো আমি এখন মার্ক করলাম, এগুলো এক একটা টার্নিং পয়েন্ট। কেন এই 3টা টার্নিং পয়েন্ট? কারণ দেখো এই পয়েন্টে এসে ফাংশনের ভ্যালু বাড়তে বাড়তে আবার কমা শুরু করে, ঠিক আছে। এখানে বাড়ছে উপরে উঠছে, ওয়াইয়ের ভ্যালু আবার কমা শুরু করলো, আবার এই টার্নিং পয়েন্টে কমতে কমতে আবার বাড়া শুরু করলো, আবার এখানেও এই পয়েন্টে দেখো বাড়তে বাড়তে আবার কমা শুরু করলো এই পয়েন্টের পরে। অর্থাৎ একটা ফাংশনের ভ্যালু যখন হচ্ছে বাড়তে বাড়তে আবার কমে অথবা কমতে কমতে আবার বাড়ে যে বিন্দুটার পর থেকে, সেগুলোকে টার্নিং পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়। এবং সবসময় দেখা যায় এই টার্নিং পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্টগুলার যে স্পর্শক, ঠিক আছে, এই স্পর্শকটা হচ্ছে সবসময় কি এক্স অক্ষের সমান্তরাল থাকে। অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল মানে এর ঢাল হচ্ছে 0। তাহলে এই কনসেপ্টটার উপর ভিত্তি করে যদি আমি বলি যে আমাদের এই লঘুমান গুরুমান নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এই বিন্দুগুলো নির্ণয় করতে হবে, তাহলে বিন্দুগুলা নির্ণয় করার জন্য আমরা কি প্রথমে করব? ফার্স্ট ডেরিভেটিভ বের করব, বা একটা ফাংশনের f(x) যে ফাংশনটা দেওয়া থাকবে সেটার অন্তরীকরণ করব। তারপর অন্তরীকরণের ভ্যালু 0 ধরবে। 0 কেন ধরবো? কারণ এই যে ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে ঢাল 0 হয়। তাহলে অন্তরীকরণের ভ্যালু 0 ধরে আমরা x এর মান নির্ণয় করব, যে কোন x এর ভ্যালুগুলো x1 x2 x3 এই x এর ভ্যালুগুলোর জন্য যে টার্নিং পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট হয় সেগুলো বের করব। তারপর বের করব কি f'(x). কেন ডাবল ডেরিভেটিভ কেন? কারণ দেখো যেটা হচ্ছে যেই সকল চরম বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ মান বা গুরুমান থাকতে পারে, ঠিক আছে, গুরুমান থাকতে পারে, সেগুলো ভ্যালু কি হয় দেখো তো। এই বিন্দুটার ঠিক পরের বিন্দুটার ঢাল কি হয়? সেই পরের বিন্দুটার ঢাল কিন্তু নেগেটিভ হয়, ঠিক আছে, ঢাল নেগেটিভ হয়। আবার দেখো যেটা সর্বনিম্ন বিন্দু সেটা ঠিক পরের বিন্দুটার ঢাল কিন্তু হচ্ছে পজিটিভ হয়। তাই আমরা ডাবল ডেরিভেটিভ করে যে এই ক্রিটিক্যাল পয়েন্টের ঠিক পরের বিন্দুটার হচ্ছে ঢাল নির্ণয় করি, তারপর মানে স্পর্শকের ঢাল নির্ণয় করি, তারপর সেই স্পর্শকের ঢাল যদি 0 হয় মানে >0 হয় মানে পজিটিভ হয়, এই যে পজিটিভ হলে সেটা কি লঘুমান বা ছোট, এবং যদি নেগেটিভ হয় এই যে নেগেটিভ হয় তাহলে কি গুরুমান বা বড় বিদ্যমান থাকে ওই ভ্যালুটার জন্য, ওই এক্স এর জন্য। তাহলে কি করব?
তারপরে এবার গুরুমান বা লঘুমান কোন কোন ভ্যালুর জন্য, কোন এক্সের জন্য গুরুমান, কোন এক্সের জন্য লঘুমান, এটা আমরা এই স্টেপ থেকে বের করে ফেলি। তারপর সবার লাস্টে জাস্ট এই এক্সের ভ্যালুগুলো বসিয়ে আমরা লঘুমান এবং গুরুমান নির্ণয় করতে পারি। তাহলে চলো এই স্টেপগুলো অনুসরণ করে আমরা একটা বেসিক প্রবলেমের সলিউশন করি, তারপর একটু অ্যাডভান্স প্রবলেমে যাব। তাহলে এখানে এই বেসিক প্রবলেমটাতে বলেছে যে x⁴ - 8x³ প্লাস 22x² মাইনাস 24x প্লাস 5 এই ফাংশনের লঘুমান ও গুরুমান কত হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে এই ফাংশনের লঘুমান অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু এবং গুরুমান বা সর্বোচ্চ ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে f'(x) নির্ণয় করব। এটা যদি f(x) হয় f'(x) অর্থাৎ এর ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে ডেরিভেটিভটা কত? x⁴ মানে x⁴ এর ডেরিভেটিভ 4x³ মাইনাস 8 × 3 হচ্ছে 24, x³ এর হচ্ছে x² ডেরিভেটিভ, তারপরে প্লাস 22 × 2 হচ্ছে 44, x² করলে হয় x, তারপরে দেখো এখানে মাইনাস 24x শুধু 24 হবে, প্লাস 5 এটা 0 হয়ে যায়। তাহলে এটা আমাদের ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় হয়ে গেল। এখন আমরা কি করব? এই ডেরিভেটিভের ভ্যালু 0 ধরে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করব। তাহলে এখানে 4x³ মাইনাস 24x² প্লাস 44x মাইনাস 24 ইকুয়ালস টু 0 ধরে ফেলেছি। এখন আমরা এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করব। এখন তোমাদের অ্যাডমিশন টেস্টে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, তাই এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমাদের এই ম্যানুয়ালি এটা সলভ করার কোনো প্রয়োজন নেই। আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই কিউবিক ইকুয়েশনটার রুটগুলো বের করে ফেলবো। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে রুটগুলো কীভাবে বের করব? ক্যালকুলেটরকে প্রথমে আমরা ইকুয়েশন মোডে নিয়ে যাব, ঠিক আছে? ইকুয়েশন মোড হচ্ছে এই যে ইকুয়েশন মোড এ, তাহলে এখানে এ দিলাম, তারপরে এটা কি? এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ইকুয়েশন বা বহুপদী, ঠিক আছে? তাহলে বহুপদী গেলাম, ডিগ্রি কত? এখানে ডিগ্রি বা হাইস্ট পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 দিলাম। তাহলে প্রথমে কি x³ এর সহগ 4, এই যে 4 দিলাম, তারপর x² এর সহগ -24, এই যে -24 দিলাম, তারপরে x এর সহগ 44, তাহলে 44 দিলাম, তারপরে এখানে কনস্ট্যান্ট পদ -24, তাহলে এখানে -24 দিলাম, ঠিক আছে? দিয়ে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিলে দেখো একটা ভ্যালু হচ্ছে x এর একটা রুট হচ্ছে 1, তাহলে x - 1 হচ্ছে একটা উৎপাদক, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা রুট হচ্ছে 3, তাহলে x - 3 হচ্ছে একটা উৎপাদক, আরেকটা রুট হচ্ছে দেখো 2, তাহলে x - 2 হচ্ছে আরেকটা উৎপাদক। তাহলে এই তিনটা রুটস আমরা পেয়ে গেলাম, 1, 2 আর 3, ঠিক আছে? তাহলে এখন এই তিনটা মানের জন্য কোনটার জন্য লঘুমান এবং কোনটার জন্য গুরুমান আছে তা নির্ণয় করতে হবে। তাহলে এজন্য আমরা যেটা করতে পারি, সেজন্য যেটা করব যে এটা ডাবল ডেরিভেটিভ নির্ণয় করব, f'(x), ঠিক আছে? তাহলে f'(x) নির্ণয় করার জন্য দেখো এখানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে 4 × 3 হচ্ছে 12, x³ কে করলে হয় x² মাইনাস 24 × 2 মানে 48, আর x² কে করলে হয় x, হয়ে গেল। তারপরে প্লাস এখানে থাকলো শুধু 44, এটা হচ্ছে f'(x) এর ভ্যালু। আচ্ছা, তাহলে f'(x) এর ভ্যালু বের হয়ে গেল। এখন আমাদের এই প্রত্যেকটা ভ্যালুতে বা x = যে 1, 2 আর 3 প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টই হচ্ছে আমাদের এই ডাবল ডেরিভেটিভের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে ডাবল ডেরিভেটিভের ভ্যালু f'(1), f'(2) আর f'(3) এটা নির্ণয় করতে হবে। দেখো এটাও কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি। আমরা ক্যালকুলেটরকে যদি একদম নর্মাল মোডে নিয়ে যে এই পুরো এই ডাবল ডেরিভেটিভটা যদি তুলি, দেখো 12x², ঠিক আছে? 12x², তারপর -48x, ঠিক আছে? তারপরে প্লাস 44, এটা দিয়ে ক্যালক দিয়ে এখন আমরা x এর ভ্যালু যদি 1 দিই, দেখো এটার ভ্যালু আসে হচ্ছে 8, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি এখন আবার ক্যালক দিয়ে 2 দিই, তাহলে দেখো এটার ভ্যালু আসে হচ্ছে -4, তারপরে দেখো যদি 3 দেই আবার ক্যালক দিয়ে, ঠিক আছে? 3 দিই, তাহলে এটার ভ্যালু আসে +8, ঠিক আছে? তো দুইটা ভ্যালুর জন্য একই। তাহলে দেখো এই 1 এর জন্য এটা গ্রেটার দ্যান 0, 2 এর জন্য এটা লেস দ্যান 0, 3 এর জন্য এটা গ্রেটার দ্যান 0। তাহলে এটার জন্য আমরা লঘুমান পাবো, ঠিক আছে? এটার জন্য লঘুমান, এটার জন্য গুরুমান এবং এটার জন্য আবার লঘুমান, ঠিক আছে? শেষ।
তাহলে এখন আমরা এই লঘুমানগুলো বের করে ফেলি গুরুমান। তাহলে দেখো আমরা যদি ফার্স্টে বলি এফ অফ 1, ঠিক আছে, এটা কত, এটা একটা লঘুমান হতে হবে। এফ অফ 1 এটা কত, তারপর আমরা বের করব এফ অফ 2 কত হবে, তারপর বের করব হচ্ছে আমরা এফ অফ 3 কত হবে, ঠিক আছে। তাহলে এখন চলো প্রথমে আমরা এফ অফ 1 নির্ণয় করি। তাহলে এটার জন্য আমরা একইভাবে পুরো ফাংশনটাকে তুলব ক্যালকুলেটারে। এক্স টু দি পাওয়ার 4 আছে মাইনাস 8x কিউব, তাহলে 8x এই যে কিউব, ঠিক আছে, 8x কিউব, তারপর 22x স্কোয়ার, 22x স্কোয়ার, তারপর মাইনাস 24x, এই যে 24x, তারপরে প্লাস 5, এটা হয়ে গেল। ক্যালক দিয়ে এখন আমরা যদি 1 দিই, এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে -4, তাহলে এখানে আমরা বসালাম -4। তারপর যদি এখন আমরা ক্যালক দিয়ে 2 দিই আবার, তাহলে এটার ভ্যালু আসলো -3, তাহলে এটা হলো -3, ঠিক আছে। আর যদি আবার ক্যালক দিয়ে এখন 3 দিই, ক্যালক দিয়ে যদি আমি 3 দিই, তাহলে দেখো এটার ভ্যালু আসে -4, এই যে আসলো -4, শেষ। তাহলে দেখো এই -4টা কি, -4টা হচ্ছে আমাদের গুরুমান, ঠিক আছে, আর এই -3টা হচ্ছে গুরুমান, আর এই -4টা হচ্ছে লঘুমান, ঠিক আছে, বা এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, এটা সর্বনিম্ন ভ্যালু, আর এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, ঠিক আছে, সর্বোচ্চ মান হয়ে গেল। তাহলে দেখো আমরা আমাদের এই বর্ণিত স্টেপগুলো অনুসারে এই ফাংশনটার প্রদত্ত এই ফাংশনটার সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। ক্যালকুলেটর থাকলে আমাদের এই ভ্যালুগুলো নির্ণয় করার প্রসেসটা অনেক সহজ হয়ে পড়ে। আচ্ছা, এবার চলো এখানে আরেকটা সিমিলার টাইপের অঙ্ক দেখাই। এখানে বলেছে 4e⁻x প্লাস 9e⁻−x এর ক্ষুদ্রতম মান দেখাতে হবে 12, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রথমে এখানে এই ফাংশনটা টার্নিং পয়েন্ট বের করি। তাহলে এটা এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে 4e⁻x প্লাস 9e⁻−x। তাহলে এটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করি, 4e⁻x কে করলে e⁻x, আর এই e⁻−x কে ডেরিভেটিভ করলে হয় -e⁻−x। তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, এই যে এটা হয়ে গেল। তাহলে এখন এটার ভ্যালু যদি আমি 0 ধরি, 0 ধরে আমি এখন টার্নিং পয়েন্টটা বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 0 ধরলাম। তাহলে এটা 0 ধরলে এখন এই টার্নিং পয়েন্টটা বের করার যে প্রসেস, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট করতে পারি, ঠিক আছে, ক্যালকুলেটরে সলিউশন করতে পারি। তাহলে ক্যালকুলেটরে সলিউশন করাই আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে সহজ হবে। তাহলে ক্যালকুলেটরে চলো সলিউশনটা করি। ক্যালকুলেটরের সলিউশনের জন্য সরাসরি আমরা এই যে আমাদের যে 4e⁻x মাইনাস 9e⁻−x সমান 0 এটা তুলে ফেলবো, ঠিক আছে। তাহলে 4e⁻x মাইনাস 9, তারপরে e⁻−x, তারপরে ইকুয়াল টু 0, এই যে আলফা দিয়ে ইকুয়াল টু 0, শেষ। তাহলে এখন আমি সলিউশন দিব। এক্স এর ভ্যালু 0 থেকে সলিউশন শুরু করব। দেখো এক্স এর ভ্যালু অলরেডি একটা বের হয়ে গেছে 0.405, ঠিক আছে, 0.405। এখন যদি আমরা এটা সরাসরি, তাহলে এই ভ্যালুটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো আসলে x = 0.405। তাহলে এখন দেখো এই x এর ভ্যালুটাই যদি আমি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, যেহেতু x এর একটা ভ্যালুই বেড়েছে এবং এটা একটা ক্ষুদ্রতম মানই বিন্যাস করবে। এটা কিভাবে বুঝবো? দেখো f'(x) নির্ণয় করি। f'(x) হচ্ছে 4e⁻x মানে 7 প্লাস 9e⁻−x, হ্যাঁ, মানে এখানে আবার একটা মাইনাস চেঞ্জ হলো জাস্ট। এখন এখানে যদি আমি f' অফ 0.405 বসাই, ঠিক আছে, ক্যালকুলেটরের সাহায্যে, দেখো ক্যালকুলেটরের সাহায্যে যদি আমি দেখো এটাকে এডিট করি, হ্যাঁ, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে ক্যালক দিয়ে 0.405 যেটা বসালাম, দেখো বসালে কিন্তু 12 হয়, ঠিক আছে, 12 হয়। এই 12টা কিন্তু >0, যার জন্য কিন্তু আমি লঘুমান বা ক্ষুদ্রতম মান পাবো, ঠিক আছে। তাহলে লঘুমানটা কত? f অফ 0.405, এটাই হচ্ছে লঘুমান। এবং এই লঘুমানটা কত? এই যে 12 বের হইল না, এই যে দেখো 12। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটা একটু স্ট্রেঞ্জ দেখতে, কিন্তু দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু মিলে গেল। তাহলে এভাবেই হচ্ছে আমরা এই প্রবলেমটা সলিউশন করতে পারি। যে যখন যদি দেখি যে ডেরিভেটিভে এরকম একটা ইকুয়েশন থাকবে, তখন আমাদের কাছে তো ইঞ্জিনিয়ারিং, ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং, সবগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেই তো হচ্ছে ক্যালকুলেটর থাকে। সো সেগুলোতে আমরা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে এটা সলিউশন করে ফেলতে পারবো। কিন্তু আমাদের এই স্টেপটা দেখানো জরুরি যে ডাবল প্রাইমের ভ্যালু যে একটা পজিটিভ ভ্যালু আসছে, কারণ আমাকে ক্ষুদ্রতম মান এটা প্রমাণ করতে বলছে। এই 12টা তো বৃহত্তম মান হতে পারতো, কিন্তু না,
আমরা এইভাবে এই ডাবল ডেরিভেটিভ থেকে কনফার্ম হলাম যে এটা একটা ক্ষুদ্রতম মানই। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের সলিউশন। তাহলে চলো আমরা পরবর্তী যে প্রবলেমে চলে যাব, সেটা হচ্ছে এই টাইপেরই বলেছে, নির্দিষ্ট পরিধি বিশিষ্ট। তাহলে একটা পরিধি ফিক্সড, পেরিমিটার ফিক্সড, আয়তক্ষেত্র সমূহের মধ্যে, মানে একটা ফিক্সড পরিধির আয়তক্ষেত্রের মধ্যে সবচেয়ে বড় ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হচ্ছে একটা বর্গক্ষেত্র। মানে ধরো আমাদের একটা আয়তক্ষেত্র আছে, এটার পরিধি এ, ঠিক আছে, এ মানে চারদিকে এই বাহু চারটা যোগ করলে এ হয়। এখন এই পরিধি রেখেই, টোটাল এ পরিধি রেখেই আমি যতগুলো আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবো, সবচেয়ে বড় ক্ষেত্রফল হবে একটা বর্গের ক্ষেত্রফল। তাহলে এখন চলো আমরা এই প্রবলেমটা সলিউশন করব কিভাবে। এখানে দেখো, এখানে কিন্তু বলছে সর্ববৃহৎ ক্ষেত্রফল, অর্থাৎ এটা কিন্তু একটা লঘুমান গুরুমানেরই প্রবলেম, এবং আমাদের এখানে ফাংশনটা হবে যার সর্বোচ্চ ভ্যালু বা সর্ববৃহৎ ভ্যালু নির্ণয় করতে হবে। সেই ফাংশনটা কিন্তু একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর কিছুই না। আমরা সেটাকে, এই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করব ডিফারেন্সিয়েশনের সাহায্যে। সেম দেখো, এই প্রবলেমটার জাস্ট বৈশিষ্ট্যটা হলো ফাংশনের গুরুমান লঘুমান আমরা শিখে এসেছি, এটা জাস্ট এক লেভেল অ্যাডভান্সে গিয়ে এই ফাংশনের গুরুমান লঘুমানের অ্যাপ্লিকেশনটা তোমাকে একটা রিয়েল লাইফ প্রবলেমে দেখাতে হবে বা একটা থিওরিটিক্যাল প্রবলেমে দেখাতে হবে। এটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টের হ্যাক্স, যে অ্যাডমিশন টেস্টটা যে তোমাদের জানা জিনিসে, জানা থিওরির এক স্টেপ ফার্দার অ্যাপ্লিকেশন বা একটু ওয়ান স্টেপ আপ, একটু স্কিল টেস্ট করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি মনে করি পরিধি, মনে করে এই পরিধিতে একটা ফিক্সড পরিধি, পরিধিটা হচ্ছে এ, ঠিক আছে, পরিধিটা এ। তাহলে পরিধি এ হলে যদি আমাদের এই আয়তক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য এক্স হয়, ঠিক আছে, আরেকটা তাহলে কত হবে, এটা এক্স, এটাও এক্স, তাহলে এটা কত, এটা হচ্ছে এ থেকে টয়েস এক্স বাদ দিলে যেটা থাকে তার অর্ধেক। ঠিক আছে, এটাও হচ্ছে এ থেকে টয়েস এক্স বাদ দিলে যা থাকে তার অর্ধেক। এই সবগুলো মিলে, সবগুলো যদি আমরা যোগ করি, সবগুলো যোগ করলে আমরা টোটাল এ পরিধি পাবো। ঠিক আছে, তাহলে এটা ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এ, এই ফাংশনটা কত হবে, ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত এ মাইনাস টয়েস এক্স বাই 2। ঠিক আছে, এই কনসেপ্টটাই কিন্তু আজ এই অঙ্কের মেন। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে এ এক্স বাই 2 মাইনাস টয়েস এক্স স্কোয়ার বাই 2, 2 কাটা, তাহলে এখানে এ সমান থাকলো হচ্ছে এ এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, শেষ। এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন এই ফাংশনটার আমার গুরুমান মানে সর্বোচ্চ ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে সর্বোচ্চ ভ্যালু নির্ণয় করার জন্য আমি প্রথমে কি করব, এটা ডেরিভেটিভ বের করে নিব ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য। ক্রিটিক্যাল পয়েন্ট কত হবে, দেখো এখানে এক্স ডেরিভেটিভ করলে এ বাই 2 মাইনাস টয়েস এক্স, এটার ভ্যালু কত 0 ধরতে হবে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য। তাহলে এটা কত হলো, টয়েস এক্স সমান হলো এ বাই 2, তাহলে এক্স সমান হচ্ছে এ বাই 4। একটা ভ্যালুই পেলাম শুধুমাত্র। ঠিক আছে, এক্স সমান এ বাই 4, একটা ভ্যালু জাস্ট। তাহলে এই একটা ভ্যালুর জন্য কি আমি সর্বোচ্চ ভ্যালু পাবো না সর্বনিম্ন ভ্যালু পাবো, এটাও কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমার এখন হচ্ছে ডাবল ডেরিভেটিভ, ঠিক আছে, ডি স্কোয়ার এ বাই ডি এক্স স্কোয়ার বের করতে হবে। এটাকে ডেরিভেটিভ করলে হয় 0 মাইনাস 2, তাহলে এটার ভ্যালু আসে -2, এটা লেস দেন 0, অর্থাৎ এটা ডাবল ডেরিভেটিভ সমস্যা নেই, এটার ক্রিটিক্যাল পয়েন্ট একটাই, এবং এই একটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা কি পাবো, আমরা হচ্ছে গুরুমান পাবো, যেহেতু ডাবল ডেরিভেটিভ লেস দেন 0। তাহলে শেষ। তাহলে এই ভ্যালুটা এখন যদি আমরা গুরুমানটা নির্ণয় করতে চাই, তাহলে গুরুমান কত হবে এ ম্যাক্স। ঠিক আছে, সেই গুরুমানটা কত হবে এ ম্যাক্স, ম্যাক্সিমাম এরিয়া এ ইন্টু এক্স এর ভ্যালু এ বাই 4 বসাবো, ডিভাইডেড বাই 2 মাইনাস এ স্কোয়ার, মানে এ বাই 4 হোল স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে দেখো 4 আর 2 গুণ করলে হয় নিচে 8, উপরে হয় এ স্কোয়ার, নিচে হয় এ স্কোয়ার বাই মাইনাস এক্স এ স্কোয়ার বাই 16, এটা হয়ে গেল। তাহলে এই এ ম্যাক্সটা দেখো এ স্কোয়ার বাই 16, এটাকে যদি আমি এখন করি, বিয়োগ করি, লসাগু 16। ঠিক আছে, লসাগু 16, তাহলে 16 হলো এখানে হচ্ছে 2 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার বাই 16। ঠিক আছে, এ স্কোয়ার বাই 16, এটা হচ্ছে এ ম্যাক্স। তাহলে এ স্কোয়ার বাই 16 মানে কি, এটা এ বাই 4 ইন্টু এ বাই 4 এরকম আকারে লেখা যায়। ঠিক আছে, এ স্কোয়ার বাই 16কে এ বাই 4 ইন্টু এ বাই 4, অর্থাৎ যদি
এখানে যদি এই আয়তক্ষেত্রটার দুইটা বাহুর দৈর্ঘ্য, দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ওই a/4 আকারে হয়ে থাকে, অর্থাৎ টোটাল এ যদি 4 ভাগে সমান 4 ভাগে ভাগ হয়ে একটা বর্গক্ষেত্র অর্থাৎ সমান বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র তৈরি করে, সেক্ষেত্রে সেটার ম্যাক্সিমাম এরিয়া পাবো। ঠিক আছে, শেষ। এটাই প্রমাণ হয়ে গেল যে এই যে সর্বোচ্চ ক্ষেত্রফল a²/16 এটা কিন্তু একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কারণ কি, 16 মানে হচ্ছে দেখো এ কে 4 ভাগে ভাগ করে দেওয়া। ঠিক আছে, দেখো 4টা বাহু 4 ভাগে, 4টা বাহুই সমান, তাহলে এটা অবশ্যই একটা বর্গক্ষেত্র। তাই একটা নির্দিষ্ট পরিধির আয়তক্ষেত্র যদি সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা চাই, ঠিক আছে, সেটা অবশ্যই একটা বর্গক্ষেত্র হতে হবে। এটার কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে। যেমন তুমি চিন্তা করো, ধরো তুমি একটা জমি কিনবে এক জায়গায়, ঠিক আছে, তাহলে জমিটার ধরো তোমাকে বললো যে তুমি তোমার কাছে এতটুকু জায়গা আছে, এর মধ্যে তুমি 10 বর্গমিটার একটা জায়গা তোমার জন্য ফিক্স করে নাও। তাহলে তুমি সেই ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম পাবা যদি তুমি একটা বর্গক্ষেত্র আকারে নিয়ে রাখো জায়গাটা। যদি আয়তক্ষেত্র রাখো, আয়তক্ষেত্রের হলে কিন্তু তোমার ওই এরিয়াটা কমে যাবে। ঠিক আছে, একই পরিধি বিশিষ্ট এরিয়া কমে যাবে। ধরো তোমাকে বললো 20 মিটার পরিধির একটা জায়গা নিবা, তখন তুমি 20 মিটার পরিধির একটা বর্গক্ষেত্র নিবা, তাহলে সবচেয়ে বেশি জায়গা বা ক্ষেত্রফল পাবা। ঠিক আছে, এটা হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে চলো এবার এই যে ডিফারেন্সিয়েশনের বিভিন্ন প্রয়োগের বিগত বছরে বইয়ের ভর্তি পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছে, কয়েকটি প্রশ্ন আমরা 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলেই তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে যে এতক্ষণ যা শিখলাম সেটা কীভাবে অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করা যায়। এখানে বলো, দেখো এই প্রশ্নটা 18-19 সালে এসেছিল অ্যাডমিশন টেস্টে। সেটা বলেছে যে √x + √y = a এই বক্ররেখার যে সকল স্পর্শক দ্বারা অক্ষ দুইটি থেকে কর্তিত অংশদ্বয়ের যোগফল একটি ধ্রুবক, যে কোনো। ঠিক আছে, মানে বক্ররেখার যে কোনো স্পর্শক অক্ষদ্বয় থেকে সমান অংশ কর্তন করে, মানে যে অংশ কর্তন করে তার যোগফল একটা কনস্ট্যান্ট হয় সবসময়। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে স্পর্শকটা বের করতে হবে, তারপর অক্ষদ্বয়ের কর্তিত অংশ বের করতে হবে। এবং অক্ষদ্বয়ের কর্তিত অংশ এটা কিন্তু সরল রেখা অধ্যায়ের একটা টপিক। তাহলে প্রথমে চলো স্পর্শকটা বের করি। এই স্পর্শকটা বের করাই কিন্তু মূলত এই অধ্যায়ের যে ডেরিভেটিভ তার কাজ। তাহলে স্পর্শকটার সমীকরণ কি? স্পর্শকটা ধরো আমরা স্পর্শকটার জন্য আমরা বিন্দু লাগে, ধরো বিন্দুটা আমরা মনে করি x1, y1, তাহলে সমীকরণটা হবে y - y1 = m × x - x1 এটা। তাহলে এখন mটা বের করবো বা dy/dx-টা বের করব। তাহলে dy/dx বের করার জন্য √x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1/2 √x, ঠিক আছে, প্লাস √y কে করলে হয় 1/2 √y × dy/dx, ঠিক আছে, সমান a কে ডিফারেন্সিয়েট করলে হয় 0। হয়ে গেল এটা। তাহলে এখান থেকে যদি আমি একসাথে লিখি, দেখো dy/dx সমান -2 √y/2 √x, 2 কাটা থাকলো √y/√x, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু। তাহলে সেই নির্দিষ্ট বিন্দুতে x1, y1 বিন্দুতে ভ্যালু হবে √y1/√x1। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখো এইখানে হচ্ছে এই নির্দিষ্ট বিন্দুতে আমরা ছেদক স্পর্শকের ঢাল নির্ণয় করে ফেলেছি। তাহলে স্পর্শকের সমীকরণ কত? স্পর্শকের সমীকরণ y - y1 সমান -√y1/√x1, তারপরে x - x1 হয়ে গেল। তাহলে এখন এই ইকুয়েশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসব। তাহলে এই দিকে আর গুণন করি, আর গুণন করলে হবে √x1y -√x1y1 সমান -√y1x প্লাস √y1x1, ঠিক আছে। এখন সব কিছুকে একদিকে নিয়ে আসলে x আর y-টাকে একদিকে যদি নিয়ে আসি, তাহলে দেখো √x1y প্লাস √y1x এটা আসলো। আর ওইদিকে যদি বাকিটা নিয়ে যাই, তাহলে থাকলো কি √y1x1 প্লাস √x1y1 এটা থাকলো। তাহলে এখন যদি আমরা এখানে এই ছেদাংশগুলো বের করতে চাই, তাহলে পুরো এই যে এই পাশের এই ডান পক্ষ থেকে ভাগ করব, ঠিক আছে। তাহলে ভাগ করলে থাকবে কি √x1y বাই x1 √y1 প্লাস √x1y1 এটা হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে আর এখানে থাকে প্লাস
রুট ওভার y1 x বাই এটা হয় হচ্ছে রুট ওভার y1 x প্লাস রুট ওভার x1 y সমান 1। এই যে ছেদাংশ আমরা বের হয়ে গেল। তাহলে ছেদাংশ দুইটার এখন যোগফল বের করব। তাহলে এইটা একটা ছেদাংশ, এইটা আর একটা ছেদাংশ। তাহলে ছেদাংশর আমি জাস্ট এই হরটাকে নিচে নামায় দিয়ে যদি আমরা যোগ করে ফেলি, জেনারেলাইজড করে যোগ করে ফেলি, তাহলে দেখো x1 রুট ওভার y1 প্লাস রুট ওভার x1 y1, ঠিক আছে, এটা আমরা এখানে বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই রুট ওভার x1। এটার সাথে প্লাস করব হচ্ছে এই যে x1 রুট ওভার y1 প্লাস রুট ওভার x1 y1 বাই রুট ওভার y1। এখন এখানে লসাগু হচ্ছে রুট ওভার x1 y1, এটা লসাগু হয়ে গেল। লসাগু হওয়ার পরে দেখো রুট ওভার y1 যদি এখানে গুণ করি তাহলে হবে x1 y1 প্লাস রুট ওভার x1 y1 y1, তারপরে প্লাস এটা হবে এখানে যদি রুট ওভার x1 গুণ করি তাহলে হবে x1 রুট ওভার x1 y1, আর এখানে হবে প্লাস x1 y1, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখন দেখো এই যোগফলটা যদি আমি এই যে x1 y1 যোগ করলে হয় 2x1 y1 প্লাস, ঠিক আছে, এদিকে আমি নিয়ে যাই, এদিকে নিয়ে গেলে দেখো প্লাস এখানে যদি হচ্ছে দেখো আমরা রুট ওভার x1 y1 কমন নিলে, ঠিক আছে, হবে x প্লাস y ইন্টু রুট ওভার x1 y1, আর এখানে দেখো রুট ওভার x1 y1 থাকে। তাহলে এখন আমরা যদি একান্তরকরণ করি এখানে হবে 2 রুট ওভার x1 y1 প্লাস x প্লাস y, শেষ, ঠিক আছে। এটা তো একটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট। যদি আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে বলি x1 প্লাস y1 এটা হবে, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এই যোগফলটাও হচ্ছে একটা ধ্রুবক, শেষ, আমাদের নির্ণয় হয়ে গেল, এটি প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটার সলিউশন এখানে হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো আরেকটা প্রবলেম, এখানে বলেছে একটি সমবৃত্তভূমি কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে। তাহলে একটা কোণ, এই যে কোণ, এই কোণের মধ্যে একটা সিলিন্ডার স্থাপন করা আছে, ঠিক আছে, কোণের মধ্যে একটা সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হলে, এই যে এখানে আমাদের ফাংশনটা পেয়ে গেছে যে সিলিন্ডারের বক্রতলটা হচ্ছে আমাদের ফাংশন, এটা বড় হইতে হলে সিলিন্ডারের ব্যাসার্ধ দেখা হচ্ছে, সিলিন্ডারের ব্যাসার্ধ কোণকের ভূমির ব্যাসার্ধের অর্ধেক হইতে হবে, ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে যে সিলিন্ডারের বক্রতল এই ফাংশনটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমরা এই ছবিটার একটা ক্রস সেকশন যদি নিই, ঠিক আছে, ক্রস সেকশন নিব মানে এখানে একটা ট্রায়াঙ্গেল, এটাই আমাদের কোণক, এটা ক্রস সেকশনটা নিলাম আমি, এবং এটার ভিতরে একটা সিলিন্ডার থাকবে, সেটা আমাদের আয়তক্ষেত্র হবে যেহেতু ক্রস সেকশন, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখন ধরি যে এখানে এই হাইটটা হচ্ছে এল, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে এল, এবং এই যে মাঝখান থেকে আমরা যদি একটা দাগ টানি, হ্যাঁ, মাঝখান থেকে এই যে দাগটা নিই, তাহলে এই অর্ধেক মানে সিলিন্ডারের যেটা হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ, সিলিন্ডারের ব্যাসার্ধটা হচ্ছে এক্স, আর আমরা ধরি এই পুরা কোণকের ব্যাসার্ধ হচ্ছে আর, হ্যাঁ, এটাও আর এইটুকু হচ্ছে আর, ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে এটা যদি ধরে নেই, ঠিক আছে, তাহলে এখন সিলিন্ডারের যেটা বক্রতল বা কার্ভড সারফেস সেটা কত হবে? সিলিন্ডারের কার্ভড সারফেসের ক্ষেত্রফল হচ্ছে টয়েস পাই এক্স ইন্টু এল, ঠিক আছে, এটা হচ্ছে টয়েস পাই আর হচ্ছে তার পরিধি, টয়েস পাই এক্স হচ্ছে তার পরিধি ইন্টু উচ্চতা এল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের যেই বক্রতল। এই ফাংশনটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে, দেখো এখানে ভ্যারিয়েবল কিন্তু দুইটা হয়ে গেছে, এক্স একটা ভ্যারিয়েবল অর্থাৎ সিলিন্ডারের যে ব্যাসার্ধ সেটাও ভ্যারিয়েবল, উচ্চতা সেটাও কিন্তু একটা ভ্যারিয়েবল। তাহলে আমাদেরকে করতে হবে কি, এটাকে এই উচ্চতাকে এবং ব্যাসার্ধকে যে কোনো একটার মাধ্যমে অন্যটাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি ত্রিকোণমিতির সাহায্য নিই, এই কোণটাকে আমরা থিটা ধরি, এই কোণটাও হবে থিটা। তাহলে এখন এই ত্রিভুজটা নিয়ে পাই, দেখো এই ত্রিভুজটা যদি আমি বাইরে অঙ্কন করি, ঠিক আছে, তাহলে দেখো এই ত্রিভুজের এই পাশের দৈর্ঘ্যটা কত এল, ঠিক আছে, এই পাশে ভূমিটা কত, দেখো এইটা যদি এক্স হয়, এইটুকু এক্স পুরাটুক আর, তাহলে এইটুকু হবে কত
আর মাইনাস এক্স। ঠিক আছে, দেখো পুরাটুকু হচ্ছে আর, এইটুকু হচ্ছে এক্স, তাহলে এই বাকি টাকাটা কি আর মাইনাস এক্স। ঠিক আছে, এটাও হচ্ছে থেটা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে বলি যে ট্যান থেটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আর মাইনাস এক্স ডিভাইডেড বাই ভূমি কত এল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এল এর ভ্যালু বের করতে পারি আর মাইনাস এক্স বাই ট্যান থিটা। ঠিক আছে, তাহলে আরটা তো হচ্ছে কি, এই আরটা তো হচ্ছে কোনকের ব্যাসার্ধ যেটা ফিক্সড। ঠিক আছে, সিলিন্ডারটা কোনকটা ফিক্সড, সিলিন্ডারটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে সিলিন্ডারের প্যারামিটারগুলো ভ্যারিয়েবল। তাহলে এখন আমরা এই এলটাকে যদি এখন আমি ট্রান্সফার করে দিই, ঠিক আছে, তাহলে টয়েস বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স বাই ট্যান থিটা, এটা আমার হচ্ছে সেই বক্রতলের ক্ষেত্রফলের ফাংশনটা দাঁড়ালো। এখন দেখো এই ফাংশনে কিন্তু শুধুমাত্র এখানে যদি আমি একটু ভালো করে লিখি, টয়েস পাই বাই ট্যান থিটা এটা কনস্ট্যান্ট, আর এক্স এই যে আর এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু একটা ভ্যারিয়েবল পার্ট। ঠিক আছে, এখানে আরও কিন্তু কনস্ট্যান্ট, এখানে শুধুমাত্র একটাই ভ্যারিয়েবল আছে সেটা এক্স। তাহলে এটাকে এখন আমি ম্যাক্সিমাইজ করব। ঠিক আছে, ম্যাক্সিমাইজ করব, তাহলে প্রথমেই আমরা ডিএস বাই ডিএক্স চিন্তা করি। ঠিক আছে, এটা ডিএক্স বাই ডিএক্স এটা ম্যাক্সিমাম করতে হবে, তাহলে আমরা প্রথমে এটা ডেরিভেটিভ বের করি। ডেরিভেটিভ টয়েস পাই বাই ট্যান থিটা কনস্ট্যান্ট, এটা আগে থেকে যাবে। দেখো আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় আর, মাইনাস এক্স স্কোয়ারকে করলে হয় টয়েস এক্স, শেষ। তাহলে এটা আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টের জন্য ডিএস বাই ডিএক্স এর ভ্যালু 0 হবে। তাহলে এটা 0 হলে দেখো এই টোটালটাও 0, তাহলে আর মাইনাস টয়েস এক্স সমান 0। তাহলে এখান থেকে বের করি হচ্ছে এক্স সমান হচ্ছে আর বাই 2, শেষ। এই এক্স সমান যে আর বাই 2 পেলাম, ঠিক আছে, এক্স সমান আর বাই 2, এটা তো একটা ক্রিটিক্যাল পয়েন্ট, একটাই ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছে। এখন এই একটা ক্রিটিক্যাল পয়েন্ট কি সর্বোচ্চ ভ্যালুর জন্য নাকি সর্বনিম্ন ভ্যালুর জন্য? তাহলে এটার জন্য আমি এটার ডাবল ডেরিভেটিভ বের করি। এটা ডাবল ডেরিভেটিভ কত হবে? এখন ডাবল ডেরিভেটিভ হচ্ছে দেখো টয়েস পাই বাই ট্যান থিটা ঠিক থাকবে এখানে, এটাকে যে আর মাইনাস টয়েস এক্স, আরকে করলে হয় 0, মাইনাস টয়েস এক্সকে করলে হয় শুধু 2, তাহলে এখানে হলো কত, এখানে হচ্ছে মাইনাস 4 পাই বাই ট্যান থিটা। তাহলে এটা কি লেস দেন 0, লেস দেন 0 মানে কি, লেস দেন 0 জন্য আমরা জানি যে লেস দেন 0 জন্য আমরা হচ্ছে গুরুমান বা সর্বোচ্চ ভ্যালু পেয়ে থাকি, শেষ। তাহলে এখন এই সর্বোচ্চ ভ্যালুটা কত? সর্বোচ্চ ভ্যালুর জন্য এক্স হচ্ছে আর বাই 2, তাহলে এখানে কত সর্বোচ্চ ভ্যালুটা? হ্যাঁ, সেই সর্বোচ্চ ভ্যালু আর বাই 2। এই যে দেখো এই সর্বোচ্চ ভ্যালুর জন্য দেখো সিলিন্ডারের ব্যাসার্ধ এক্স, কোনকের ভূমির ব্যাসার্ধের অর্ধেক হবে, এই যে আর বাই 2, শেষ, প্রুফড। ঠিক আছে, এইটা আমাদের প্রুফড হয়ে গেল ইজিলি। তাহলে এই প্রবলেমটাও দেখো খুবই একটা ইউনিক প্রবলেম, যে এখানে সিম্পলি তোমার কোনক সিলিন্ডার এগুলো কিন্তু ক্লাস নবম দশম শ্রেণীর আলোচনা, এই আলোচনাগুলোয় তোমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েশনের টপিকটা এখানে আমরা ব্যবহার করছি। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভ্যারিয়েবল। দেখো এখানে এল এবং এক্স দুইটা ভ্যারিয়েবল হয়ে গেছিলো, আমাদের একটাকে রিপ্লেস করতে হবে, এবং রিপ্লেস করার জন্য আমরা একটু ত্রিকোণমিতির সাহায্য নিয়ে রিপ্লেস করে ফেললাম। ঠিক আছে, কেন? সিলিন্ডারটা চেঞ্জ হবে, কোনকটা চেঞ্জ হবে না, তাই কোনকের এই কোণ থেটাটাও কনস্ট্যান্ট থাকবে, তারপর কোনকের ব্যাসার্ধটাও কনস্ট্যান্ট থাকবে, তাই কোনকের প্যারামিটারগুলো নিয়ে আসার জন্যই আমরা এই ক্যালকুলেশনটা করলাম। এবং ক্যালকুলেশন করে আমরা একদম সিম্পলি আমাদের যেই গুরুমান লঘুমানের অঙ্ক ওইগুলো টপিক ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করেছি। আচ্ছা, এবার আসো আমরা আজকের ক্লাসের সর্বশেষ প্রবলেমটা সলিউশন করি। এখানে হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 1 x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3, এই বক্ররেখাটার যে সকল বিন্দুতে x অক্ষকে ছেদ করে, কোন সকল বিন্দু? আমরা জানি কোনো একটা পলিনোমিয়ালের যদি উৎপাদক থাকে, সেই উৎপাদকের বিন্দুগুলোতেই হচ্ছে তারা কি করে, x অক্ষকে ছেদ করে। তাহলে এখানে উৎপাদকের বিন্দুকে কি আছে, 1 মাইনাস 1 প্লাস 3, এই তিনটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত এটা বের করতে হবে, শেষ। তাহলে এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখা যে এক্স অক্ষ, এই যে উৎপাদক, তো উৎপাদক থেকে আমি এক্স অক্ষকে যে সব বিন্দুতে ছেদ করে সেগুলো বের করে ফেললাম, সেগুলোতে এখন ঢাল কত আমাদের সেটা নির্ণয় করতে হবে জাস্ট। ঠিক আছে, তাহলে এই ঢাল নির্ণয় করার জন্য আমাদের আগে ফাংশনটা একটু গুণ করে বের করে নিই, তাহলে ইজিলি ঢাল বের হয়ে যাবে। y ইকুয়ালস টু দেখো x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস 3। এখন দেখো এক্স স্কোয়ারের সাথে এক্স মাইনাস 3 গুণ করলে হয় এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, তারপরে এখানে আবার মাইনাস 1 এর সাথে এক্স মাইনাস 3 গুণ করলে হয় মাইনাস এক্স প্লাস 3,
এটা হয়ে গেল। তাহলে এখন এখানে হচ্ছে আমি ঢাল নির্ণয় করব, মানে ডেরিভেটিভ ডিভাইডিএক্স। ডিভাইডিএক্স কত হবে? এক্স কিউবকে করলে হয় 3x স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 6x, তারপর -1 প্লাস 0 সমান 0। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখন এই ডিভাইডিএক্স এক্স এর বিভিন্ন ভ্যালুতে বের করব। তাহলে ডিভাইডিএক্স অ্যাট x ইকুয়ালস টু -1, এটা কত? তাহলে আমরা চলো ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি এগুলো করে ফেলবো। তারপর আমরা বের করব ডিভাইডিx অ্যাট x ইকুয়ালস টু 1, তারপরে ডিভাইডিx অ্যাট x ইকুয়ালস টু 3। এই তিনটা ভ্যালু এখন আমরা নির্ণয় করব ক্যালকুলেটরের সাহায্যে। দেখো এখানে আমরা যদি এখন ভ্যালুটা তুলি 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার ডেরিভেটিভটা ভ্যালু -6x, তারপরে -1। ঠিক আছে, -1 ক্যালক দিয়ে প্রথমে দেখো x এর ভ্যালু -1 দিব, এই যে -1 দিলাম, তাহলে ভ্যালু আসলো 8, এই যে 8 বসালাম। ঠিক আছে, তারপর আবার ক্যালক দিব, তারপর ভ্যালু বসাবো 1, এই যে 1 বসালাম, তারপর ভ্যালু আসলো -4, এই যে -4। ঠিক আছে, তারপরে আবার ক্যালক দিলাম, এখন ভ্যালু বসাবো 3 এটা দিলাম, দেখো 8, এই যে 8 চলে আসলো, শেষ। তাহলে দেখো এই যে এই বক্ররেখাটা যে x অক্ষকে -1, 1, 3 বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক সময়ের ঢাল আমরা বের করে ফেলেছি। ঢাল হচ্ছে 8, 4, -4 এবং আবার 8। ঠিক আছে, শেষ। তাহলে এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়ের নবম অধ্যায়ের আলোচনা সমাপ্ত হলো। তাহলে ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে এই অন্তরীকরণের সবগুলো ক্লাসে সাথে থাকার জন্য। আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে অনেক সহায়তা আসবে। ধন্যবাদ সবাইকে।